যা দেখলে আপনারা আক্ষরিক অর্থেই চমকে উঠবেন। আজ এমন সব মিসাইল ছোড়া হয়েছে যা এর আগে কখনো ছোড়া হয়নি। এত এত ছবি আর ফুটেজ সামনে এসেছে যা আপনারা দেখলে বলবেন আজ এসব কি হচ্ছে। ইরান তাদের মিসাইল হামলার ৫৪তম ওয়েভ শুরু করে দিয়েছে আর পুরো ইসরায়েলের ভিতরে একেবারে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। ইরান এই সাম্প্রতিক হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে ঝাঁকে ঝাঁকে মিসাইল আকাশের দিকে উড়ে যাচ্ছে। এই হামলার পুরো বিস্তারিত খবর আমি আজকের ভিডিওতে আপনাদের দেব। গতকাল ১৫ই মার্চ ঘটে যাওয়া এই হামলার পর তেল আবিব থেকে এখন ভয়ঙ্কর ধ্বংসলীলার খবর সামনে আসছে। জানা যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে, যার জেরে সেখানকার মানুষের মধ্যে চরম আতঙ্ক আর অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। প্রচুর মানুষ আহত হয়েছেন, তবে ঠিক কতজন মারা গেছেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে যে তারা সরাসরি ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তেল আবিবের রাস্তায় চরম বিশৃঙ্খলা এবং দীর্ঘক্ষণ ধরে সাইরেন বাজার শব্দ শোনা যাচ্ছে। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষকে বাংকারের দিকে ছুটতে দেখা গেছে। এই ছবিগুলো ১৫ই মার্চ দুপুরের ইসরায়েলের ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফও স্বীকার করে নিয়েছে যে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ডজন মিসাইল ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটিকে মাঝ আকাশে ধ্বংস করা গেলেও বেশ কয়েকটি মিসাইল শহরের আবাসিক এবং সরকারি এলাকাগুলোতে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইরানের এই নতুন এবং বিশাল হামলা এই অঞ্চলের চলমান সংঘাতকে এখন অত্যন্ত বিপজ্জনক আরেকটা মোড়ে এনে দাঁড় করিয়েছে। এবার এরই সাথে যুক্ত দ্বিতীয় খবরটি মন দিয়ে শুনুন। ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় তাদের মিসাইল দিয়ে এমন ধ্বংসলীলা চালিয়েছে যার নজির এই পুরো যুদ্ধে এর আগে কখনো দেখা যায়নি। আপনারা স্ক্রিনে নতুন কিছু ছবি দেখতে পাচ্ছেন, এগুলো মিসাইলের ডাইরেক্ট ইম্প্যাক্ট। আর এই দৃশ্য এটাই প্রমাণ করে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা ব্যর্থ হয়েছে। তেল আবিব থেকে শুরু করে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকাগুলো পর্যন্ত চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে উঠছে। আমি আপনাদের যে ছবিগুলো দেখাচ্ছি তার রীতিমতো শিউরে ওঠার মতো। রাস্তার মাঝখানে মিসাইল আছড়ে পড়ছে, বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে, গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে এবং মিসাইল সোজা মানুষের ঘরের ভিতরে ঢুকে গেছে। আজকের হামলায় ইরান তাদের সবচেয়ে ভারী এবং সবচেয়ে বিপজ্জনক ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। এই ক্লাস্টার বোমাগুলো ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিয়ে মাটিতে পড়ে বিশাল ধ্বংসলীলা চালিয়েছে। তেল আবিবে কিছু বহুতল ভবনে সরাসরি হামলার পর সেখানে স্থানীয় ইহুদি বাসিন্দাদের ব্যাপক ভিড় জমে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আহত মানুষদের বের করতে দেখে তারা রীতিমতো আতঙ্কিত। তারা তাদের নিজেদের সরকারের উপরে ক্ষুব্ধ যে কেন এই যুদ্ধ শুরু করা হলো। ইসরায়েলের পুলিশ এবং রেস্কিউ সার্ভিসও নিশ্চিত করেছে যে এই ধ্বংসলীলা আসলে ক্লাস্টার মিউনিশন অর্থাৎ ছোট ছোট ক্লাস্টার বোমারই ফলাফল। ইরান গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের উপর পরপর ৭টি বড় মিসাইলের ঝাঁক নিক্ষেপ করেছে। ওদিকে এর জবাবে ইসরায়েলের আইডিএফও ইরানের পশ্চিমাংশে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। কিন্তু ইরান তাদের মিসাইলের শক্তি দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছে যে এবার তাদের উদ্দেশ্য হলো ইসরায়েলকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। প্রিয় দর্শক, আমার তো মনে হয় আজ ইসরায়েল যে দৃশ্য দেখেছে তা গত বছরের ওই ১২ দিনের যুদ্ধের স্মৃতি উস্কে দিয়েছে বা তার সাথে তুলনা করার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে। ইরানের এই ক্লাস্টার মিসাইলগুলো এখন বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় আর জঘন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে, কারণ এগুলো একসাথে অনেকগুলো জায়গাকে চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। তেল আবিবের বিল্ডিংগুলো থেকে যেভাবে আহতদের বের করা হচ্ছে তা পুরো ইসরায়েলি প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার সেনাবাহিনীর জন্যও এটা একটা পরিষ্কার বার্তা যে ইরানের মিসাইল প্রযুক্তি এখন তাদের রেডার এবং ডিফেন্স সিস্টেমের ধরা ছোঁয়ার অনেক বাইরে চলে গেছে। কারণ আমেরিকাই তো থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ইসরায়েলে পাঠিয়েছিল। তার জবাবে ইরান যেন আজ বলতে চাইছে, দেখে নাও, পরিণতি এমনই হবে। দর্শক, এই যুদ্ধক্ষেত্রের তৃতীয় এবং গুরুত্বপূর্ণ খবরটি এবার শুনুন। ইরানের আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4-এর ৫৩তম এবং ৫৪তম ওয়েভ শুরু করে পুরো মিডল ইস্টে হুলস্থুল ফেলে দিয়েছে। এবার ইরান শুধু হাইপারসনিক মিসাইল আর ড্রোনই ব্যবহার করেনি, বরং এই প্রথমবার সাজ্জিলের মতো ব্যালিস্টিক মিসাইলকেও মাঠে নামিয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই হামলাটি করা হয়েছে সেই ৮৪ জন ইরানি নৌবাহিনীর জওয়ানদের স্মরণে যারা শ্রীলঙ্কার কাছে আমেরিকার সাবমেরিন হামলায় শহীদ হয়েছিলেন এবং যাদের যুদ্ধজাহাজটি আমেরিকা ডুবিয়ে দিয়েছিল। গতকাল ১৫ই মার্চের এই সাম্প্রতিক হামলার সবচেয়ে বড় টার্গেট ছিল ইউএইতে অবস্থিত আমেরিকার আল ধাফারা এয়ারবেস। আইআরজিসির মতে আমেরিকা এই বেসটিকে ইরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং সামরিক সাহায্য পৌঁছানোর কাজে ব্যবহার করছিল। ইরান এই অপারেশনে ফাতা এবং কাদারের মতো 10টি হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। এগুলোর গতি এতই বেশি যে আমেরিকা এবং ইসরায়েলের ডিফেন্স সিস্টেম সেগুলোকে ট্র্যাক করতেই ব্যর্থ হয়েছে। এখন আরও একটা খবর শুনে নিন। গতকাল 15ই মার্চ ইরানের আইআরজিসি ইসরায়েল সরকারের একেবারে ভিত নাড়িয়ে দিয়েছে। নতুন ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতি অনুযায়ী এই হামলায় সুপার হেভি খুররামশার মিসাইলও ব্যবহার করা হয়েছে যা 2 টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এর পাশাপাশি খাইবার শোকেন, কাদার এবং ইমাদের মতো মিসাইলগুলোও ইসরায়েলি ঘাঁটিগুলোতে আক্ষরিক অর্থেই ধ্বংস ডেকে এনেছে।
এই হামলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই প্রথমবার সজ্জিলের মতো সলিড ফুয়েলে চালিত স্ট্র্যাটেজিক মিসাইল ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, সজ্জিল মিসাইল এই যুদ্ধে প্রথমবার নামানো হলো। এই মিসাইলগুলো সরাসরি সেই জায়গাগুলোতে আঘাত এনেছে যেখান থেকে ইসরায়েল তাদের হাওয়াই হামলার সিদ্ধান্তগুলো নেয়। আইআরজিসি দাবি করেছে যে তারা ইসরায়েলের হৃৎপিণ্ড অর্থাৎ তাদের সবচেয়ে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ সামরিক ও ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারকে একেবারে নিখুঁতভাবে ধ্বংস করে দিয়েছে। ইরানের বক্তব্য হলো এই হামলায় শুধু ইসরায়েলি সামরিক ঘাঁটিই নয়, বরং সেই সমস্ত জায়গাকেও নিশানা করা হয়েছে যেখানে ইসরায়েলি বাহিনীর জমায়েত থাকে। ইরানের এই মিসাইলগুলো ইসরায়েলি প্রশাসনের সেই সমস্ত সেন্টারকে পঙ্গু করে দিয়েছে যারা যুদ্ধের পরিকল্পনার সাথে যুক্ত। দেখুন, আমি মনে করি 2 টনের ওয়ারহেডযুক্ত খুররামশার মিসাইল এবং সজ্জিল মিসাইলের ব্যবহার এটা প্রমাণ করে যে ইরান এখন এই যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা, কারণ তাদের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও এই সুপার হেভি মিসাইলগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইরান যেভাবে ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোকে নিশানা করার দাবি করেছে তা ইসরায়েলি ফৌজের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমকে পুরোপুরি তছনছ করে দিয়েছে। এই 54তম ওয়েব এই কথারই প্রমাণ যে এখন ইরানের মিসাইল শুধু হামলাই করছে না, বরং সামরিক প্রতিপত্তিকে আক্ষরিক অর্থে মাটিতে মিশিয়ে দিচ্ছে। আপনারা ধ্বংসস্তূপ দেখতেই পাচ্ছেন, গাড়িগুলো একেবারে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে গেছে, বাড়িঘরের ধ্বংসাবশেষ পড়ে আছে, আর মানুষজন দাঁড়িয়ে তামাশা দেখছে। রবিবার ছুটির দিন, আর সেই ছুটির দিনটাকে ইরানের এই হামলা কিভাবে ব্যস্ত করে তুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। ইসরায়েলের হারেটস পত্রিকা কিছু ছবি শেয়ার করেছে। একটি অ্যাপার্টমেন্টে ক্লাস্টার বোমার আঘাত লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস্টার বোমার স্প্লিন্টারগুলো কিভাবে পুরো ফল সিলিংয়ে গিয়ে বিঁধেছে। ফল সিলিংয়ের কিছু অংশ নিচে খসে পড়েছে, আর বাকি ছাদটা একেবারে মৌচাকের মতো হয়ে গেছে, জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে। এইভাবেই ক্লাস্টার বোমার স্প্লিন্টার চারিদিকে ছিটকে যায়। এদিকে ইরান থেকে আরেকটি বড় খবর এসেছে। খাতাম আল আম্বিয়ার মুখপাত্র আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এক শয়তানি ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। তিনি বলেছেন যে ইসরায়েল ও আমেরিকা এই 2 দেশ মিলে ইরানের শাহেদ 136 ড্রোনের ডিজাইন কপি করে নিয়েছে এবং সেটাকে মডিফাই করে লুকাস ড্রোন বানিয়েছে, যাতে আরব দেশগুলোর উপর ড্রোন হামলা চালিয়ে তার যে মিথ্যে দায় সেটা ইরানের উপরে চাপানো যায়। ইরান বারবার বলছে যে আমাদের শাহেদ ড্রোনের কপি ব্যবহার করে আরব দেশগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল আসলে আমাদের আর আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ লাগানোর চক্রান্ত করছে। আজ ইরান ইসরায়েলের উপরে 7টি আলাদা আলাদা ধাপে মিসাইলের বৃষ্টি করেছে, আর ইসরায়েলিদের অবস্থা এমন হয়েছে যে তাদের সারাদিন শুধু বাংকারের ভিতরে বসেই কাটাতে হয়েছে। তো দর্শক, যাওয়ার আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যারের কথাটা একটু শুনে নেওয়া যাক। গতকাল তিনি বলেছেন ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা রমজান মাসে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষ, ইহুদি এবং মুসলিমদেরকে টার্গেট করছে। তিনি গতকাল 15ই মার্চ বিকেল 5:30 বিবৃতি দিয়ে আরও বলেছেন যে এখনো পর্যন্ত যত হতাহতের ঘটনা ঘটেছে তারা সবাই সাধারণ নাগরিক, আর এগুলো হলো যুদ্ধ অপরাধ। কি অদ্ভুত, তাই না দর্শক? যুদ্ধ অপরাধের কথা কে বলছে? এমন একটা সরকারের মন্ত্রী বলছেন যারা ইতিমধ্যে 70,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 দিনে ইরানের নিখুঁত হামলায় অন্তত 3,200 সেনা হতাহত হয়েছে, তার ভিতরে 200 একদম নিশ্চিতভাবে মারা গেছে এবং 3,000 সেনা আহত হয়েছে। এই খবর তিনি বলছেন যে ইরানের গোয়েন্দা সংস্থার লোকজন এবং দেশের বাইরে আরও কিছু গোয়েন্দা সংস্থার সূত্র ছিল, তারা নিশ্চিত করেছেন তাকে। যুদ্ধের প্রথম 1 সপ্তাহের ভিতরে আমেরিকা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে যে 23টি পেট্রিয়ট সিস্টেম ধ্বংস হয়েছে এবং আমরা তো বেশ কয়েকটা থার্ড সিস্টেম ধ্বংস হওয়ার কথা দেখেছি। সম্ভবত 6টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এছাড়া আমেরিকার 150টি মিসাইল লঞ্চার, যার উপরে যে প্যাডের উপর যেখান থেকে যে প্ল্যাটফর্ম ব্যবহার করে মিসাইল ছোড়া হয়, সেই লঞ্চার 150টি ধ্বংস হয়েছে আমেরিকার। আর আগেই তো বলেছি যে 37টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে। আপনারা তো এর আগে খবর জেনেছেন যে 7টি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে একটা একদম কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে, আর 6টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হয়তো ঠিকঠাক করা যাবে, কিন্তু বিমান আসলে ঠিকঠাক করে খুব চালানো কঠিন ব্যাপার। একটা বিমানের দাম $30 কোটি বেশি। আর হেলিকপ্টার, যুদ্ধ বিমান, এগুলো তো গেছেই। আপনারা জানেন যে আমেরিকার যে F-15 যুদ্ধ বিমান, যেটা তাদের বিরাট অহংকারের জিনিস, সেই F-15 যুদ্ধ বিমান 5টা ধ্বংস হয়েছে। ইরানের এই গোয়েন্দা কর্মকর্তা আরেকটা তথ্য দিয়েছেন, যুদ্ধের প্রথম 1 সপ্তাহের ভিতরে আমেরিকা এবং ইসরায়েলের প্রায় 43% অস্ত্রের যে মজুদ ছিল এগুলো ধ্বংস হয়ে গেছে। তবে মজার ব্যাপার হচ্ছে ইরানের হামলায় ইসরায়েল এবং আমেরিকার এত ক্ষয়ক্ষতি হওয়ার পরেও ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা এ ব্যাপারে একদম কোনো কিছু বলছেন, একদম চুপ। তারা শুধুমাত্র শুনছেন, দেখছেন, অ্যানালাইসিস করছেন এবং পরবর্তীতে কিভাবে তারা টিকে থাকতে পারে এই সমস্ত চেষ্টা করছেন। এরই মধ্যে আমরা জেনেছি, আপনারা সবাই দেখেছেন যে ইসরায়েল আমেরিকার কাছে অস্ত্র সহায়তা চেয়েছে। তারা বলেছে যে আমাদের ইন্টারসেপ্টর কমে যাচ্ছে। তারপরে তারা 12,000 ভারী বোমা, একটা বোমার ওজন সম্ভবত 2,000 পাউন্ড, এই সমস্ত ভারী বোমা আমেরিকার কাছ থেকে কেনার জন্য চুক্তি করেছে। ইসরায়েল আমেরিকার কাছে অস্ত্র চাইছে, আর আমেরিকা তার আঞ্চলিক মিত্রদের কাছে অস্ত্র চাইছে, সহায়তা চাইছে। বাট আমেরিকার ডাকে এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি। আমরা তো সেটা কম বেশি দেখতেই পাচ্ছি।
সুপ্রিয় দর্শক, এই জায়গায় আরেকটা বিষয় বিশেষভাবে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আরব দেশগুলোকে নিয়ে পশ্চিমা গণমাধ্যম কিন্তু এই মুহূর্তে খুবই একটা ষড়যন্ত্রমূলক প্রতারণামূলক কিছু রিপোর্ট করছে। যেমন গতকালকে রয়টার্স বলেছে তাদের এক রিপোর্টে যে সৌদি আরব চাই যে ইরানকে একদম ধ্বংস করে দেওয়া হোক, এবং সৌদি আরব আমেরিকাকে এই ব্যাপারে বিশেষ সহযোগিতা করছে, এবং সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি কীভাবে আমেরিকার সাথে এই মুহূর্তে সহযোগিতা করছে তিনি রয়টার্সের প্রতিবেদনে তা উঠে এসেছে। আমি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে আরব দেশগুলোর শাসকরা যতটাই মেরুদণ্ডহীন হোক না কেন, তারা কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার করে বুঝেছে যে আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারছে না, বরং আমেরিকার নিরাপত্তা তাদেরকে দিতে হচ্ছে। শুধু তাই না, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তার মানে এখানে কিন্তু একটা কথা পরিষ্কার যে আমেরিকা এই আরব দেশগুলোকে নিরাপত্তা না দিয়ে ইসরায়েলকে নিরাপত্তা দিতে চলে গেল। তো আরব দেশগুলোর শাসকদের কাছে এই কথা পরিষ্কার, আগেই পরিষ্কার হয়েছে, এবং এখন খুব পরিষ্কার হলো যে আমেরিকা এই সমস্ত আরব দেশের নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা রাখে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটুকু ক্ষমতা রাখে, তো সেই ক্ষমতা থাকার পরেও যখন ইসরায়েল এবং আরব দেশগুলোর কার নিরাপত্তা দেবে? আমেরিকা তো আরব দেশগুলোকে বুঝিয়েছে যে তোমরা ইরান থেকে নিরাপত্তা যদি পেতে চাও তাহলে আমাকে সামরিক ঘাঁটি গড়তে দাও, আমি তোমাদের নিরাপত্তা দেবো। এখন তার মানে ইরান হলো শত্রু আরব দেশগুলোর, আবার ইসরায়েলেরও। তো ইরানের সাথে যদি কোনো কনফ্লিক্ট হয় আরব দেশগুলোর আর ইসরায়েলের, তখন আমেরিকা আগে ইসরায়েলকে বাঁচাবে, আরব দেশগুলোকে বাঁচাবে না। এটা এখন আরব দেশগুলোর সরকারগুলোর কাছে একদম পরিষ্কার হয়েছে। ফলে এই মুহূর্তে আরব দেশগুলো আমেরিকার সাথে আর জোট বেঁধে যার কোনো কিছু করবে, এটা আমার বিশ্বাস হয় না, এটা স্বাভাবিকভাবে আসে না হিসাবে। বরং চীনের মধ্যস্থতায় বা নেতৃত্বে নতুন একটা মধ্যপ্রাচ্যের একটা সমীকরণ তৈরি হবে, আলাদা সমীকরণ, যেখানে আমেরিকার খুব একটা জায়গা থাকবে না। এবং সেটা হতে যাচ্ছে যুদ্ধ এখন পর্যন্ত যে গতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি সঠিক ধারায় এগিয়ে চলেছে। এইভাবে যদি এগিয়ে যায় নতুন একটা মধ্যপ্রাচ্য অনিবার্য হয়ে উঠবে, যেখানে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব একেবারে শূন্যের কোটায় থাকবে। বরং এখানে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে চীন, রাশিয়া, ইরান এবং আরব দেশগুলো যদি বুদ্ধির পরিচয় দেয়, তাহলে চীন এবং রাশিয়া আর ইরানের সাথে মিলে তারা আঞ্চলিক একটা শক্তি জোট গড়ে তুলবে, এবং তারা নিজেরাই মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ইরানের সবসময় বক্তব্য আমি যা দেখে এসেছি তাতে ইরান সবসময় বলে এসেছে যে আঞ্চলিক কোনো দেশের জন্য ইরান হুমকি নয়, কখনোই না। বরং মধ্যপ্রাচ্যে যে বহির শক্তি, বাইরের যে সমস্ত শক্তি এখানে যুক্ত আছে, মোতায়েন আছে, তৎপর আছে, তাদের বিরুদ্ধে ইরানের অবস্থান এখন তো পরিষ্কার দেখছো। এই যুদ্ধে কিন্তু ইরান সরাসরি কোনো দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনেনি। ইরান আগেই বলেছে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে, মার্কিন স্বার্থ আছে, সেখানে সেখানে শুধু হামলা করা হবে। এবং এই কথা আরব দেশগুলো বিশ্বাস করেছে বলেই তারা কিন্তু এখনও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি আমেরিকার পক্ষ হয়ে। সেক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমগুলো এই মুহূর্তে মিসলিড করছে, তারা ভুল তথ্য দিচ্ছে, বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে। এই ব্যাপারেও আমার মনে হয় সবাইকে একটু সতর্ক সচেতন থাকা দরকার। যাই হোক সুপ্রিয় দর্শক, এবার আমি ডক্টর আলী লারিজানির মৃত্যুর ব্যাপারে কিছু কথা বলি। আমরা গতকালকেই জেনেছিলাম যে তিনি ইসরায়েলি হামলায় মারা গেছেন, কিন্তু গত রাত পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি, অনেক সূত্র থেকেই কনফার্ম হওয়া যাচ্ছিল না। আমি কনফার্ম হতে পারিনি বলতে এই অর্থে বলছি যে ইরান যতক্ষণ পর্যন্ত না বলছে ততক্ষণ পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যায় না যে হ্যাঁ তিনি মারা গেছেন, বিকজ তিনি ইরানের পক্ষ থেকে তো একটা ঘোষণা আসতে হবে। এখন ঘোষণা এসেছে যে হ্যাঁ তিনি শহীদ হয়েছেন, এবং তার এই মৃত্যুর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানিরা। মৃত্যুর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং অলরেডি এরই মধ্যে সেটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। 61তম ধাপের হামলা চালিয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোর উপরে। 61তম যে হামলা হলো, সেই হামলায় মেইনলি ইসরায়েলকে টার্গেট করা হয়েছে, কারণ ডক্টর লারিজানিকে হত্যার সাথে যুক্ত হচ্ছে ইসরায়েল। তো ইসরায়েল যখন যুক্ত, তখন ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, এবং প্রধানত তেল আবিবকে কেন্দ্র করে হামলাগুলো বেশি হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে ক্ষুদ্রম সার 4, যাতে ক্লাস্টার ওয়ারহেড থাকে, অনেকগুলো, অন্তত 80টা ওয়ারহেড থাকে, ইমাদ ক্ষেপণাস্ত্র, কদর ক্ষেপণাস্ত্র এবং খাইবার শেখার, সব হাইপারসোনিক ব্যালিস্টিক এই টাইপের মিসাইল। তাতে এই যে ইরানের যে হামলা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, এবং মধ্য তেল আবিবের মধ্য অঞ্চল একেবারে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এবং ইরানের হামলার কারণে যে উদ্ধার তৎপরতা চালাবে ইসরায়েলিরা, সেটাও ঠিকমতো চালাতে পারেনি, বিকজ কারেন্ট চলে গিয়েছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। তো ইরানের এই হামলা বড় রকমের হামলা হয়েছে, তাতে অনেক বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হাইফা, বীরশেবা, এরকম আরও বেশ কিছু জায়গায় হামলা করা হয়েছে, আর তেল আবিব তো আছেই। আমি আবারও বলি যে ডক্টর লারিজানির মৃত্যুর পর ইরানের সরকার ব্যবস্থা আসলে বড় কোনো পরিবর্তন আসবে না, কারণ ইরানের সরকার ব্যবস্থা কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল নয়। এটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা না যে রাজা নিহত হলে তার হাল কে ধরবে, বরং এখানে একজনের পর একজন, স্তরের পর স্তর এইভাবেই সাজানো তাদের প্রশাসন, সেইভাবেই চলে আসবেন। এবং এরকম বহু দক্ষ অভিজ্ঞ নেতা ইরানে রয়েছে, যারা যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত এবং সামাল দিয়ে আসছেন।
সেক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা এবং ডক্টর আলী লারিজানি এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাহাদাতের পর যে বিষয়টা এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে ইরানের ভেতরে ব্যাপকভাবে ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে। আগে যতটুকু অনৈক্য ছিল এখন সেই অনৈক্যটা দূর হয়ে গেছে। এখন সবাই এক, সবাই ইরান এবং ইরানি নেতাদের রক্ষা করার জন্য সচেষ্ট। আরেকটা বিষয় এখানে আমি আপনাদের সামনে তুলে ধরি, অনেকেই বলতো যে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমতা আঁকড়ে থাকার জন্য, ক্ষমতা না ছাড়তে তিনি তৎপর, ক্ষমতা ছাড়তে চান না বলে এত বছর ধরে রয়েছেন। এখানে আপনাদের একটা খেয়াল করার বিষয় আমি বলি, দেখেন সর্বোচ্চ নেতাকে বাংকারে যাওয়ার জন্য, নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, তিনি কিন্তু যাননি। তিনি বলেছেন যে 9 কোটি বা তার বেশি ইরানি জনগণ যেখানে বাংকারে নেই, আমি সেখানে একা কেন বাংকারে যাবো। এই কথার ভেতর দিয়ে তার দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। এক, দুই হচ্ছে যে তিনি যে জীবনকেই যেখানে পরোয়া করেন না, তখন ক্ষমতা দিয়ে কি করবে? ক্ষমতা তো পরে ব্যাপার, আগে তো বাঁচার প্রশ্ন। জীবনকেই যেখানে তিনি, মৃত্যুকেই যেখানে পরোয়া করছেন না, সেখানে ক্ষমতার লোভী হয় কি করে একজন ব্যক্তি? প্রশ্ন ওঠে না। ফলে যারা এতদিন বলতো যে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতার লোভে এই এত কিছু মানুষজনকে হত্যা করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, এটা করছে, সেটা করছে, বহু কিছু, কিন্তু তিনি তো জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন তিনি কখনো ক্ষমতার লিপ্সা তার ভেতরে ছিল না, তিনি কখনো ক্ষমতার লোভী ছিলেন না। বরং তিনি চেয়েছেন যেটা, বা তার আদর্শ যেটা ছিল সেটা হচ্ছে যে ইরান ভালো থাকুক, ইরান সামনে এগিয়ে যাক, ইরান সাম্রাজ্যবাদী পরাশক্তি, অশুভ শক্তি এগুলোর বিরুদ্ধে লড়াই করুক এবং ইরান টিকে থাকুক। এই জিনিসগুলোই কিন্তু এখন মোটামুটিভাবে তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কার হলো, প্রমাণিত হলো। সেক্ষেত্রে ইরানি জনগণ এখন পরিষ্কার বুঝতে পারছে যে তাদের নেতা জীবন দিয়েছে যেখানে, মৃত্যুকে পরোয়া করে দেশের জন্য। সেক্ষেত্রে তিনি তো ক্ষমতার লোভী ছিলেন না। ক্ষমতার লোভী থাকলে তো পালিয়ে যেতে বা নিরাপদ আশ্রয় যেতে, সেটা করেন। তার মানে হচ্ছে তিনি দেশকেই ভালোবেসেছেন, দেশের জনগণকেই ভালোবেসেছেন। ফলে ইরানের জনগণ এখনো তাদের সর্বোচ্চ নেতার প্রতি, জীবিত থাকার চেয়ে মৃত সর্বোচ্চ নেতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বেশি জানাচ্ছেন। এতে ইরান আরও বেশি ঐক্যবদ্ধ হলো, একথা নিশ্চিতভাবে বলা যায়। ফলে ইসরায়েল আমেরিকা যতই চেষ্টা করুক, ইরানের সরকার ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় এবং প্রচলিত যে আইন বা যে সাংবিধানিক ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, এর কোনোটাই ধ্বংস করে দিতে পারবে না। এবং তারা যে ইরানে একটা পুতুল সরকার বসাতে চায়, এইটাও তারা মনে হয় পারবে না। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করবো। আপনাদের কি মনে হয়, ডক্টর লারিজানি মারা যাওয়ার পর কি ইরানের জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হবে, নাকি অনৈক্য সৃষ্টি হবে? এবং ইসরায়েল আর আমেরিকা যে লক্ষ্য অর্জন করতে চায় ইরানের নেতাদের সরিয়ে, তার মানে সরকার ব্যবস্থা পরিবর্তন করে দিতে চায়। ট্রাম্পের এক উপদেষ্টা ডেভিড স্যাক্স সতর্ক করেছেন যে ইসরায়েল এই যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারে এবং এমন এক পরিস্থিতি সৃষ্টি হলে ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মানে একটা কুকুরকে যখন আপনি খোঁচাতে খোঁচাতে একেবারে দেয়ালে নিয়ে যাবেন, তখন সে আর পেছনে যাবার জায়গা নেই, সে আপনার উপর আক্রমণ করে বসবে। ইসরায়েল এখন সেটাই করতে যেতে পারে, কেননা হরমুজ স্ট্রেইট বন্ধ, তার উপরে ইরান নতুন নতুন মিসাইল, নতুন নতুন অস্ত্র ব্যবহার করছে, বিধ্বংসী অস্ত্র, যেগুলোর জবাব ইসরায়েলের কাছে নাই, তাদের কাছে সেই পরিমাণ ইন্টারসেপ্টরও নেই। এখন ট্রাম্প একটা পাগলা কুকুরের মতো কাণ্ডহীন, কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলছে। একদিকে নেটো ও অন্যান্য মিত্রদের কঠোর সমালোচনা করছে যে তারা হরমুজ প্রণালী খুলে দিতে এগিয়ে আসছে না। আবার বলছে যে আমেরিকা একাই 100, তার কোনো বন্ধুর দরকার নেই, অন্য কারো সাহায্যের দরকার নেই। এবং এই পাগলা কুকুর ডোনাল্ড ট্রাম্পের গলার রশিটা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে। এবং আমেরিকাতে যারা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যুদ্ধ লাগিয়ে পয়সা কামাই করে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বছরে $1 ট্রিলিয়ন মতো তার প্রতিরক্ষা খাতে ব্যয় করে, তার 50 ভাগের বেশি নিয়ে যায় মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবি, এই লকহিড, তারপরে বোয়িং কোম্পানি, যারা কামান, গোলা বারুদ, জঙ্গি বিমান ইত্যাদি তৈরি করে, মিসাইল তৈরি করে। সুতরাং পৃথিবীব্যাপী যুদ্ধ হলেই তাদের লাভ, এবং তাদের প্রভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র একটার পর একটা যুদ্ধ করে আসছে, যে যুদ্ধের কোনো মানে হয় না, কোনো প্রয়োজন ছিল না। এবারেও তারা ইরানকে বলছে যে ইরান একটা বিরাট থ্রেট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 32 ভাগ মানুষ, শতকরা 32 জন ইসরায়েলের পক্ষে এবং ইরানের বিপক্ষে কথা বলেন বা পক্ষে রয়েছেন। এদিকে আবার ট্রাম্পের আরেকজন অ্যাডভাইজার, কাউন্টার টেররিজম, এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে এক্সপার্ট, সিটি এক্সপার্ট জো কেন্ট নামে একজন প্রাক্তন সৈনিক, যিনি কাউন্টার টেররিজম অ্যাডভাইজার, তিনি ট্রাম্পের সরকার থেকে পদত্যাগ করেছেন। তিনি বলছেন ট্রাম্প যা বলছেন সেটা সত্য নয়, ইরান আমেরিকার জন্য কোনো থ্রেট না। এবং ট্রাম্প আবার খুব সার্কাস্টিক্যালি বলছেন যে জো কেন্ট গিয়েছে, ভালোই হয়েছে, সে একটা উদ্ভট কথা বলে যে ইরান আমাদের জন্য কোনো হুমকি নয়। এরকম পরিস্থিতিতে মার্কিন প্রফেসর জেফরি স্যাক্স বলছেন, সতর্ক করে দিচ্ছেন যে ইসরায়েল এবং ইরান বর্তমানে যে মাত্রায় সংঘাতে লিপ্ত হচ্ছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমি তো মনে করি অলরেডি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
তিনি উল্লেখ করেন যে ইসরায়েলের কাছে স্যামসাং অপশন রয়েছে। স্যামসাং অপশন হচ্ছে অস্তিত্বের সংকটে পড়লে ইসরায়েল যা করতে পারে। সেই স্যামসাং অপশন হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা, সোজা কথায় অ্যাটম বোমা ব্যবহার করা। তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন যে এখনই এই যুদ্ধ বন্ধ করে বিজয় ঘোষণা করে ঘরে ফিরে যান এবং বলে দেন যে আমরা তো যুদ্ধ জিতেই গেছি, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছি, ওদের অনেক নেতা সেনাপতি হত্যা করেছি, সুতরাং আমরা জিতে গেছি, ইরান হেরে গেছে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তো তাতে সন্তুষ্ট নন। তিনি চান গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা, মধ্যপ্রাচ্যের সবগুলো তেল খনি এবং সৌদি আরব থেকে নিয়ে জর্ডান, লেবানন, সিরিয়া এবং মিশরের সাইনাই পেনিনসুলা, ইরাকের এক অঞ্চল, সৌদি আরবের অনেক জমি জমা নিয়ে গ্রেটার ইসরায়েল বানাবে এবং ওই অঞ্চলের সমস্ত তেল খনি তার কর্তৃত্বে নিয়ে আসবে। আমেরিকানরা তাতে আপত্তি করে না, তারা মনে করে মধ্যপ্রাচ্যে তাদের একটা বিরাট সহযোগী শক্তি তারা পেয়ে যাবে গ্রেটার ইসরায়েলের মাধ্যমে। এখন অর্থনৈতিক সংকট হচ্ছে তেলের জন্য, মানে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বের অর্থনীতি চরম ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশ তেল সংকট। কৌশলগত তেল মজুদ থেকে যে পরিমাণ তেলের কথা বলা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। মাত্র 20 দিনের তেল এই বিভিন্ন রিজার্ভে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তেল আছে ওটা বাজারে ছাড়লে 20 দিন চলবে, তারপরে তেলের সংকট কমবে না। আর হরমুজ প্রণালী বন্ধ হলে পৃথিবীর 20 ভাগ তেল উৎপাদন বন্ধ হয়ে যাবে। আসছে না, এক ফোঁটা তেলও সেখান থেকে আসছে না। মানে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং ইউএই এরা এক ফোঁটা তেলও বাজারে ছাড়ছে না এবং তারা 20% তেল সরবরাহ করে। যেটা আমি আগেও বলেছি, হুথি গেরিলারা যদি ইয়েমেন থেকে এই রেড সির বাবল মন্তব বন্ধ করে যায় তাহলে পৃথিবীর 80 ভাগ তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। ফলে একের পর এক তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্র ধ্বংস হওয়ার ফলে বিশ্বব্যাপী একটা বড় অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, যার জন্য তিনি ইসরায়েলের বর্তমান নীতিকে দায়ী করেন। জেফরি স্যাক্স আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের জন্য 5টা সুনির্দিষ্ট পদক্ষেপ রয়েছে। নাম্বার 1, ইরানের উপর আগ্রাসন বন্ধ করা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উচিত ইরানের উপর সরাসরি এবং অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করতে হবে। পারমাণবিক চুক্তি পুনর্বহাল করতে হবে, যেটা বারাক হোসেন ওবামার সময় 2015 সালে হয়েছিল। ইরান যেখানে খুশি হয়ে দস্তখত করেছিল যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। ট্রাম্প ক্ষমতায় এসেই প্রথম টার্মেই ওই চুক্তিটাকে তিনি বাতিল করে দেন এবং গালফের দেশগুলোর সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটা সুরাহা হতে পারে। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ওমান, সেটাও হচ্ছে না। এবং 1967 সালের যে সীমানা অনুযায়ী গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, সেটা এখন ভেস্তে চলে গেছে। ইসরায়েল বলে ওটা তো দিবই না, আমরা এখন আরো দেশগুলো দখল করে গ্রেটার ইসরায়েল বাড়াবো। এই একগুয়েমি যুদ্ধের মূল কারণ। সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে এবং সেটি জাতিসংঘের স্বীকৃতি পেলে হামাস, হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যথায় নয়। মার্কিন আধিপত্য ব্যর্থ পরিকল্পনা। জেফরি স্যাক্স বলেন, ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, রাশিয়া বা ইরানের মতো দেশগুলোর নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দিয়ে কেবল আধিপত্যবাদী হেজেমনি বজায় রাখার চেষ্টা বিপর্যয় ডেকে আনছে। এটা একটা নব্য সাম্রাজ্যবাদী ধ্যান ধারণা। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা এবং সরকারের সমালোচনা করে বলেন, তাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তারা কেবল তাৎক্ষণিক পরিস্থিতির উপর ভিত্তি করে কাজ করছে, একটা ইম্প্রোভাইজেশন, জোড়াতালি দিয়ে, যা আদতে কোনো সমাধান দিচ্ছে না। জেফরি স্যাক্সের মতে এই যুদ্ধ কারোর জন্য লাভজনক নয়। এটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান এবং পুরো বিশ্বের জন্য একটা লুজ লুজ সিচুয়েশন, হার হার সিচুয়েশন তৈরি করেছে। তিনি মনে করেন আন্তর্জাতিক আইন মেনে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করাই শান্তি ফেরার একমাত্র পথ। এখন উপসংহারে আমরা বলতে পারি, যদি ধরেই নেই ইসরায়েল যদি সত্যি সত্যি তার অস্তিত্বের সংকটের কারণে এই স্যামসাং অপশন অ্যাপ্লাই করে, পারমাণবিক বোমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে, তাহলে কি সেটা একটা তৃতীয় মহাযুদ্ধ কি অবধারিত? আমার মনে হয় না। কেননা ইরানকে যদি ইসরায়েল একাধিক বোমা মেরে ধ্বংস করে দেয়, তেহরান, ইস্পাহান, মাসাদ, হোম, বান্দার আব্বাস, বান্দার খোমেনি, সবগুলো বন্দর, খার্গ আইল্যান্ড সব ধ্বংস করে দেয়, তাহলে চীন বা রাশিয়া কেন ইরানের জন্য তাদের নিজেদের নিরাপত্তাকে বিঘ্নিত করে যুদ্ধে জড়িয়ে পড়বে?
ইমিডিয়েটলি তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো কারণ আমি দেখছি না। ইরান যদি ধ্বংস হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী দেশগুলোর উপর রেডিয়েশনের প্রভাব পড়বে। পাকিস্তানের বেলুচিস্তান, রাশিয়ার দক্ষিণ অঞ্চল, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এগুলো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তাতে ইসরায়েলের কি? ইসরায়েল তো সেখান থেকে 2000 কিলোমিটার দূরে।